সত্য ঠিক ততটুকু সত্য নয় যতটুকু চোখে দেখা যায়। চোখে দেখা না গেলেও সত্য কিন্তু সত্যই রয়ে যায়, আর মিথ্যারা সবসময় গিরগিটির মতো রং বদলায়। বিগত ফ্যাসিস্টের সময় আপনারা যেমন দেখেছেন সত্য মিথ্যার বেড়াজালে আবদ্ধ থেকেছেন অসংখ্য মানুষ, করেছেন চিৎকার, তবুও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘ 15 মাসেরও বেশি সময় ধরে গুমের শিকার সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। আমরা তার মুখ থেকে শুনব বেশ কিছু অপ্রিয় সত্য এবং একই সাথে তার জীবনের বেশ কিছু হয়রানি আর নির্যাতনের কথা। স্যার, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এসটিভির সকল কর্মচারী আমরা অত্যন্ত আনন্দিত স্যার আপনাকে পেয়ে। আপনার অডিয়েন্সকে আসসালামু আলাইকুম। স্যার, আমি শুরুটা করতে চাই যে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, এরপর হচ্ছে আপনি কূটনীতিক, আপনি দুইটি দেশের বাংলাদেশের হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। আপনার মতো একজন ব্যক্তিও গুমের হাত থেকে রক্ষা পায়নি বিগত ফ্যাসিস্টের সময়ে। আপনার যে গুম হওয়ার পেছনে আসলে সূত্রপাতটা কিভাবে ছিল, এটা যদি একটু বলেন। ধন্যবাদ। আপনি বলেছিলেন যে কথা যায়নি বলা। জি, আমার ব্যাপারে হয়ে গেছিল যে কথা বেশি বলেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ডিফেন্স, ইন্টেলিজেন্স, ফরেন অফিসের যে ইন্টারন্যাশনাল, বিকজ আমি ডিপ্লোম্যাট ছিলাম দেখে জি, আমার ওদের সাথে বেশি ইন্টারাকশন হতো। অনেকে ফেসবুকে লিখে ধরা খেয়েছে। আমি করতাম কি ইন্টারন্যাশনাল সাইটসগুলোতে আমাদের দেশের যে প্রবলেমগুলো তখন ছিল 2009 থেকে শুরু করে, 2009 ঠিক বলবো না, আমি শুরু করি হলো 2015 থেকে বা 16 থেকে, আমাকে রিটায়ার করার পর, ফোর্স রিটায়ার করার পর থেকে। যতদিন আমি সরকারি চাকরি ছিলাম আমি কখনো সরকার যতই সরকার অন্যায় করুক আমার কথা বলার এখতিয়ার ছিল না। আমাকে ফোর্স রিটায়ার করার পর থেকেই আমি লেখালেখি শুরু করি। ফোর্স রিটায়ারমেন্টটা কেন হলো বা কিভাবে আসলো, এটাও যদি একটু সাথে যোগ করতে চাই। আসলে এটা তো অনেক দূরে চলে যেতে হবে। আসলে আমি ঢাকার ছেলে, ধানমন্ডির ছেলে। আমানি মাঠ ছিল আমাদের ক্যাম্প, মানে কি আমরা এখানে খেলাধুলা করে বড় হয়েছি। তো শেখ সাহেবের বাসা কিন্তু 32 নম্বরে মাঠের এক পাশে, আমার বাসা হলো ঠিক তার উল্টা দিকে। সো আমি 1960s থেকেই যে আমি এখান থেকে বড় হই। তখন শেখ জামাল আমাদের একটু সময় একটু বড় হবে, কামাল ভাই একটু সিনিয়র। তখন ওই টাইম থেকেই কিন্তু আমরা খেলাধুলা করে মারামারি করে বড় হই। সো ওই এরিয়াটা কিন্তু পুরো একটা আওয়ামী লীগের আখড়া ছিল, যার মধ্যে হয়তো আমি ছিলাম না। আচ্ছা, কারণ আমি কখনো রাজনীতিক জীবনে করিনি। তো 71 থেকেই শুরু হয়ে যায় প্রবলেমটা। আমরা 71-এ প্রথমে তো, কারণ যখন আমরা বলতে গেলে ছিলাম চাইল্ড সোলজার, আমরা বুঝতামই না যে কি হচ্ছে এগুলো, পলিটিক্স কিছু 6 দফা কি 11 দফা কি কিছুই বুঝতাম না। এই বাইরে আয়, গাছ কাট, আগুন ধরা, টায়ার পোড়া, তো কী মজা, লাফা করতাম। কিন্তু ইমপ্লিকেশনস কি, রিজিয়নাল ইমপ্লিকেশনস কি, জিও পলিটিক্যাল ইমপ্লিকেশনস কি, ইন্ডিয়ার এখানে কি, কোল্ড ওয়ার কি, ওয়ারসো কি, নাটো কি, কিছুই বুঝতেন না। সিয়েটো সেন্টো এগুলো কি, আমরা তো এগুলো কিছুই বোঝার কথাও না। আসলে বোঝার কথাও না, আমরা তো তখন স্কুলে একটু উপরের দিকে পড়ি, জি, 8-9-এ পড়ি। তো এইসব বোঝার তো কথা আমাদের না। আমরা একটা ছেলেদের একটা এস্ট্রোজেন বলে একটা আছে, যখন টিনেজার যখন হয় তখন তারা খুব এগ্রেসিভ হয় আর কি। তো আমরা সেরকম এগ্রেসিভ হিসাবে তাদের করতো। এবং আমরা মনে হয় আমরাই একমাত্র অল্প কিছু ছিলাম যারা কখনো ভারতীয় গিয়ে অস্ত্র ট্রেনিং নেইনি। আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল, এটা বোম্বাইয়ের বাসা দখল করা হয়েছিল 70-তে। তার পিছনে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে আমরা মাটি টাটি দিয়ে ওইখানেই কামাল ভাই গাড়ি দিয়ে এনে আমাদেরকে অস্ত্র দিয়েছিলেন। ওখানেই আমরা প্রথমে এয়ারগান থেকে শুরু করে, 22 থেকে শুরু করে, 303 থেকে শুরু করে, রিভলভার, পিস্তল, ওইখানে আমাদের ট্রেনিং হয় বাংলাদেশের ভিতরে। সো আমার জানা মতো বাংলাদেশের ভিতরে
হয়তো অন্য জায়গায় হয়েছে, কিন্তু আমাদেরটা আমি আপনাকে আজকে বলছি যে আবাহনী মাঠের পিছনে, এখন আবাহনী মাঠ না, পুরনো যেটা ইকবাল স্পোর্টিংয়ের মাঠ ছিল, সেখান থেকে আমাদের অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ করা শেখানো হয়। এটা সে আসলে বুঝি নেই, উচিত ছিল না আমাদের, এটা সিডেশনে পড়ে যায়। একটা দেশের বিরুদ্ধে আপনি আরেকটা দেশে সশস্ত্র হাতে অস্ত্র নিয়ে ট্রেনিং নেবেন, ওই বুদ্ধি তো আমাদের ছিল না। এর পিছনে যে পার্শ্ববর্তী দেশের যে ইন্ধন কিভাবে ছিল সেটা তো আমরা জানতাম না। মানে তখন আসলে বোঝেননি পার্শ্ববর্তী দেশের ইন্ধন, বুঝার বয়সও হয়নি আমাদের আসলে। স্যার আমি আবার একটু তাহলে আসতে চাই যে এই যে ফ্যাসিস্টের রোষানলে আপনি যে পড়লেন, মানে আপনি একজন সাবেক কূটনীতিক, যেটা বলছিলাম যে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, আপনাকে গুম করা হয়েছিল, এই জায়গাটা থেকে আবার একটু আসতে চাই যে এইটার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাতটা হয়েছিল তখন শেখ জামালের সাথে আমার একটা গন্ডগোল হয়। আচ্ছা। তখন আমার ধানমন্ডি ছেড়ে, আমার একটা বড় বোন ছিল, আমার ফাদারও আর্মিতে ছিলেন, পাকিস্তান আর্মিতে। তো কামাল ভাই ওরা আমার বোনের সাথে খুব ফিল্ডিং টিল্ডিং মারতো, এই নিয়ে আমার মানে ক্রিকেটে উইকেট টিকেট দিয়ে মারামারি হয়। তখন শেখ জামাল আমার রিভলভার ধরে আমাকে বলছিল, খুব বাজে একটা গালি দিয়ে, যে তোর যদি এখানে গুলি করে ফেলাই দেয় তুই কী করবি? আমি কিন্তু তো একটা শাকের পোলা, তুই তো ইচ্ছা করলে সব কিছু করতে পারিস। ওই যে কনফ্লিক্ট শুরু হলো, আমাকে বাধ্য হলাম আমরা ধানমন্ডি 19 নম্বর ছেড়ে চলে যেতে। সেই 70-এও এই প্রভাব? 70 ঠিক না, এটা 72-এ। আচ্ছা, তখন প্রভাব মানে তখন তো স্যার তিব্বতের শেখ জামাল তিব্বতের হাইজেক করা একটু হন্ডা স্পোর্টস কার চালাতো, গ্রিন কালারের। শেখ কামাল ভাই এটা ব্ল্যাক কি বলে টয়োটা, যে আমরা যেটা এখন দেখি, ওটা হাইজেক করে চালাতেন। ও গাড়ির উপর মেশিন গান লাগিয়ে চালাতেন। আচ্ছা। আমাদের প্রথম যে আমরা করি, যেমন ওয়ান্ডারার্স ক্লাবে আর আবাহনীর প্রথম খেলা হয় ঢাকা স্টেডিয়ামে। কামাল ভাই আমরা সবাই খেলা দেখছি, প্রথম জীবনে আমি একটা খেলা গেছি, আর ফুটবল খেলা যাইনি আমি। কামাল ভাই করলেন কি, স্টেন গান বের করে উপর ইচ্ছা মতো গুলি করা শুরু করলেন। তারপরে তো পুরান ঢাকার লোক ভাই ওয়ান্ডারার্সের এই রড এনে যে দৌড়ানো দিল আমাদের, ওই যে শেষ করলাম আমি আর থাকলাম না। প্লাস ওরা ট্রেনিং ক্যাম্পে এনে লোক, বিহারি হোক বা যাই হোক, আই ডোন্ট নো, আমি তো রুমে ঢুকিয়ে কথা না বলে স্টেন গানে ব্যারেল ঢুকিয়ে আর মেরে দিত। আচ্ছা, অর্থাৎ ওই সময় আপনি অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রচণ্ডভাবে তুমি এইভাবে তো মারতে পারো না। জি। বুড়িগঙ্গার পাশে নিয়ে সব লাইন করে গুলি করে করে ফেলে দিত পানিতে। তা সে কে আসলে, সে কি অন্যায় করেছে তা তো আমরা জানি না, কিন্তু আমাকে বলেছে করা, আমি বলছি অসম্ভব, আমি করবো না। ওই কনফ্লিক্ট স্টার্ট হয়ে যায়। আচ্ছা। And that conflict continued and is still continuing till today. তারপরে আমাকে কখন হলো প্রথম প্রবলেম, এটা শুরু হয় থাইল্যান্ডে 1997-এ। কিছু ঘটনা ঘটে যায়, আপনারা যদি 1997 সার্চ দেন পাবেন। আমি এর চেয়ে বিস্তারিত আর কিছু বলবো না। ওখানে তখন বিমস্টিক তৈরি হয়, শেখ হাসিনা গেছিলেন সম্মেলনে। আমরা এটাকে মানে তৈরি করি। সার্কটাকে আসলে উদ্দেশ্য ছিল সার্কটাকে ভেঙে ওরা করবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে সার্কটাও থাক, ওইটা যদি এডিশনাল হয় নো প্রবলেম, বিকজ আমাদের ইভেন্চুয়ালিটি লুকিস্ট পলিসি ছিল যে উইল হিট টুয়ার্ডস দ্য প্যাসিফিক ওয়াই কাটিং থ্রু থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার। ইটস এ হিউজ মার্কেট। আমার কনসেপ্ট ছিল মার্কেট, সিকিউরিটি অ্যান্ড চায়না কিন্তু জিও স্ট্র্যাটেজিক্যালি ইজ আওয়ার লাইফ লাইন। আমরা কিন্তু দেখেন বাংলাদেশের ছোট্ট জায়গা, খুব ডেন্সলি পপুলেটেড, ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড জায়গা হলো এতটুকু, আর চতুর্দিকে ইন্ডিয়া ঘেরাও করা। তারপরে বে অফ বেঙ্গল, তার মধ্যে আন্দামান দ্বীপ, তাদের সাবমেরিন বেস, যেটা অলসো আমেরিকান লিস্টিং পোস্ট। সো আপনি তো সব দিকে ঘেরাও, আর একদিকে বার্মা, তখন ছিল কমিউনিস্ট জান্তা, এত প্রবলেম ছিল না। 70 ইয়ার ছিল না বলবো না, তখন তো আপনারা বিএলএফ বলে কোনো, মুজিব বাহিনী বলতে কোনো বাহিনীর না কথা শুনেছেন কখনো না? সেভাবে আসলে হয়তো আলোচনায় আসেনি। মুজিব বাহিনী 1971-এ জেনারেল রেড্ডি, জেনারেল ওবামা রেড্ডি যে ছিল ইন্ডিয়ান,
ইন্টেলিজেন্সের মুজিব বাহিনীর কথা তো আসলে আমরা মুজিব শুনেছি। বাহিনীটাই ছিল জি, বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট। আচ্ছা। এটা ছিল ছাত্রলীগের স্পেশাল উইং, এবং এগুলো আর ছিল হলো আপনার জাসদের, এগুলো সিলেক্টেড লাইক হিটলার্স এসএস, দ্য ব্রাউন কোটস অফ ইটালি। এদের কাজই ছিল পলিটিক্যাল এজেন্ডা ইয়ে করা, এবং কোনো অপোজিশন থাকলে শেষ করে দাও। আপনার গুমের সূত্রপাতটা কি ওইখান থেকেই শুরু বলে আপনি মনে করেন? আমার গুমের সূত্রপাত শুরু হয় ব্যাংকক থেকে। আচ্ছা, গুম হয় নাই, মানে শত্রু হাসিনার সাথে বা হাসিনার পরিবারের সাথে, ৭১টা তো ভুলে গেলাম, শেষ হয়ে গেল। তখন আমার ওয়াইফের অবস্থা খারাপ ছিল, আমাকে লন্ডন পাঠালো, কারণ ওখানে ফ্রি ট্রিটমেন্ট দেয়। লন্ডন গিয়ে অনেক বেআইনি কাজ দেখলাম। তখন শেখ রেহানা লন্ডন এখনও ছিলেন, এখনও আছেন, জি। এবং ওখানে উনি অনেক অন্যায় করেছিলেন আমার চোখের সামনে। শেখ রেহানা এবং ওনার পরিবার। কি ধরনের অন্যায় সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, এটা কিন্তু হোয়াইট পেপারস বিএনপির সময় যখন বিএনপি ক্ষমতায় আসে 1991-এ, তারা হোয়াইট পেপারস তৈরি করে। সেখানে আমাকে আদেশ দিয়ে বলা হয় যে তুমি কি কি দেখেছো তা বলবা। অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট যদি আপনি আমাকে বলেন আমি কি কি দেখেছি, কোরআন দিয়ে আমি কসম করা অফিসার, আমি সত্যি কথাগুলো লিখব। ওনার বাসায় কোনোদিন বাজার করা হতো না। ওনার বাসায় বাজার করতেন হলো হাই কমিশনার, তখন ছিলেন এইচ মাহমুদ আলী, পরে পররাষ্ট্রমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। ওনার বাসায় কাপড় যদি ধোয়া হতো হলো হাই কমিশনের বাসায়। আমাদের এমবেসিতে গাড়ি ছিল দুইটা, একটা স্টাফ কার, একটা ফ্ল্যাগ কার। লন্ডনে স্পেশালি একটা স্টাফ কারের জন্য বেশি দিয়েছিল, কিন্তু একটা স্টাফ কার সারাক্ষণ থাকতো শেখ রেহানার বাসায় উইথ ড্রাইভার। আর লন্ডনে কিন্তু শোফার চালানো গাড়ি মানে কোটিপতি ছাড়া কেউ কল্পনা করতে পারে না। সবাই নিজে গাড়ি চালায়, মানে পারে না, টিউবে, হাইটে, বাসে চলে। অ্যান্ড তখন আমাকে ওএসডি করাই হলো, কারণ আমাকে কোনো দায়িত্ব দেওয়া হলো না। আমাকে মোহাম্মদ আলী বললেন, কারণ আমি ব্র্যান্ডেড তো অ্যান্টি আওয়ামী লীগ, সোজা কথা। সো বললো, আমি বললাম আমার কাজ কি? আমি ডেপুটি হাই কমিশনে এসে পোস্টিং করলো আমাকে। তখন 1997-এ আমি ডেপুটি হাই কমিশনে এসে পোস্টিং করা হলো। সেই পোস্টিং উনি চেঞ্জ করে দিলেন, বলে না তুমি ডেপুটি হাই কমিশনার না, তুমি মিনিস্টার, ওর কোনো কাজ নাই। তোমাকে এখানে পাঠিয়েছে তোমার ওয়াইফকে ট্রিটমেন্ট করার জন্য, তুমি ট্রিটমেন্ট দেখো আর তোমার অফিসে আসতে হবে। এটা কে বললেন? এইচ মাহমুদ আলী, হাই কমিশনার। তার আগে আমি ছিলাম ওই দেশেই, আমি লন্ডনে 2বার ছিলাম। প্রথমে ছিলেন আমার ফখরুদ্দিন সাহেব হাই কমিশনার, তারপরে ছিলেন জেনারেল মীর শওকত আলী, তারপরে আবার জেনারেল শফিউল্লাহ, ওনারা সবাই আমার হাই কমিশনার ছিলাম। আমি ওই পিরিয়ডে আমি অনেক দিন আসলে প্রথম বলতে গেলে আমি 9 থেকে 9.5 বছর 2টা সার্ভিস করেছি ইউকেতে শুধু। আমি কিন্তু কেরিয়ার ফরেন সার্ভিস। আমি সেনাবাহিনীতে জয়েন করি 1977-এ, তারপরে 81-এ আমি আর্মি হেডকোয়ার্টারে ছিলাম, কমিউনিকেশন সেলে, সিগন্যাল সেল। আচ্ছা, তো গন্ডগোলটা আপনার যদি শুরু হয় তখন থেকে শুরু হয়। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ছিলেন চিফ, মানে আর্মি চিফ বা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। আপনি তখন সেনাবাহিনীতে? তখন আমি সেনাবাহিনীতে যোগ দিই, মাত্র ইয়াং অফিসার একদম। তখন আমরা কিছু বুঝি না এগুলো, আমাদের দায়িত্ব দেওয়া হয় তুমি কমিউনিকেশন। আমি ছিলাম রেডিও কোম্পানি, যেটা আর কি ওয়্যারলেসের কমিউনিকেশন প্রোভাইড করা হতো। আর তখন আমাদের দেশে তো এইসব মডার্ন গ্যাজেটস কিংবা টেলিফোন কিছুই ছিল না। একমাত্র টেলিফোন হলো আপনার ওই যে ওয়্যারলেসে, হ্যালো মাইক আলফা চার্লি 201, আর ইউ দেয়ার রজার, আই নিড ইউ লাউড ক্লিয়ার। প্রেসিডেন্টের গাড়ির পিছনেই থাকতো একটা গাড়ি, তার পিছনে থাকতো আমাদের তখন ছোট্ট, এখনের মতো তো 1/2 মাইল 1 মাইল লম্বা কনভয় থাকতো না প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির মতো। 3-4টা গাড়ি থাকতো। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব মিতবাহী ছিলেন, একটা ছোট টয়োটা গাড়ি চালাতেন, তা আবার জাপানিজ গিফট করেছিল। উনি ওনার জন্য 2টা শেখ মুজিব মার্সিডিজ এনেছিলেন বুলেট প্রুফ, উনি ব্যাপারটা ব্যবহার করতেন না। তো আমি ছিলাম ওনার সাথে অ্যাটাচড অ্যাজ এ রেডিও কোম্পানির অফিসার কমান্ডিং, বিকজ আমার ডিট্যাচমেন্ট ছিল ওনার সাথে, ওনার বাসায়, ওনার গাড়িতে, গাড়ির পিছনের যে গাড়ি, সবখানে উনি যখন যেতেন ওই আমাদের কমিউনিকেশন হতোই। মানে ওনার যত কমিউনিকেশন থাকতেন, মোবাইল কমিউনিকেশন বা হাউস কমিউনিকেশন বা অল জিওসিজ ডিভিশন থ্রু আস, থ্রু মি, থ্রু মাই কোম্পানি,
নট মি, মাই ব্যাটালিয়ন অ্যান্ড মাই কোম্পানি। তো আমি মোস্টলি চাকরি করেছি আর্মি হেডকোয়ার্টারে। জি। সো আই ওয়াজ এ ব্র্যান্ডেড অ্যাজ এ প্রোজিয়া এলিমেন্ট। যেমন আমি মাজার টাজার, আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, ভাই আমি চাকরি করছি, আমি তো কোনো পলিটিক্স আসিনি এখানে। কিন্তু আপনি পলিটিক্সের রসায়নে পড়ে গেলেন। পড়ে গেলাম, আমাদের লিস্ট করা হলো একজন এরশাদ সাহেব এসে। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে এসে আমি আপনার কাছ থেকে আরো কিছু কথা জানবো। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে বিগত সময়ে শেখ রেহানার বাসায় বাজার পর্যন্ত হাই কমিশনের থেকে যেত। তো আমরা এমন আরো কিছু চমকপ্রদ তথ্য জানবো, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। স্যার, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন আপনার যে গুমের যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম, যে আপনাকে ফলো করা হচ্ছিল এবং আপনাকে এয়ারপোর্ট রোডে গিয়ে আটকানো হলো। এরপর আপনাকে কিভাবে তারা ওখান থেকে নিয়ে গেল? এয়ারপোর্ট রোডে এবং তারা কি সবাই থার্ড টাইম তারা হিট করতে চেষ্টা করলো? তারা কি সবাই মানে সিভিলে ছিল কিনা, এটাও যদি আমি বলি আপনাকে। এয়ারপোর্ট রোডে যখন যাচ্ছিলাম তখন তারা প্রথমে করলো কি, আশুলিয়ার যে একটা ওভারপাস করেছে না, ওখান থেকে একটা বড় ঢিল মারলো আমার গাড়ির আমার উপরে। আচ্ছা। উইন্ডশিল্ড শ্যাটার হয়ে গেল, এখনো আছে সেই দাগটা, আমি রেখে দিয়েছি। ইন্টেনশন ছিল আমাকে হিট করা। জোরে তখনও যখন পারে নাই, তখন আরেকটা তারা দিয়েছে একটু আগের পরে, ওয়ার স্ট্রিপার বলে, টায়ার স্ট্রিপার। একটা লম্বা রাবারের ইয়ে থাকে, মধ্যে চোখা 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 নিডলস থাকে, এরকম করে বিছিয়ে দেয়। বিছিয়ে দিলে টায়ারের চাকাগুলো ফেটে ফেটে চলে যায়। সব দেশে আমেরিকান পুলিশটি সবসময় খুব রেগুলার ইউজ করে, যারা ওভার স্পিডিং করে কিংবা ফোরে নিয়ে দেয় ক্রিমিনাল রেকর্ডস। ওইটা যখন আমি উপরে উঠলাম, আমি বুঝলাম যে আমার গাড়ি পুরো নক করছে, টায়ারগুলো ফেটে যাচ্ছে। আই ক্যাপ্ট অন ড্রাইভিং। আপনি বিশ্বাস করবেন না, যে নেভির অপোজিটে যে জাহাঙ্গীর গেট আছে না, কি গেট, জাহাঙ্গীর বলে কি গেট বলে, একটা এমপির গেট আছে, ওই যে একটা রেল লাইন, ওখান থেকে তারা সমস্ত গাড়ি ব্লক করে দিয়েছে, ওই যে ব্যারিকেড ফেলে আমার জন্য। আমি দেখি আশেপাশে কেউ নেই। তখন পুরনো 2017-তে কিন্তু নতুন যে টার্মিনাল 3 করছে সেটা কিন্তু ছিল না। ওখানে ছিল বলাকা বিল্ডিং, ভিভিআইপি, তারপর ওদিক ভিতর দিয়ে রাস্তা ছিল, ওখানে ট্রেনিং ফ্লাইটগুলো উঠতো, পুরনো ইঞ্জিনিয়ারিং কিছু সেকশন ছিল, ওই রোডটাই চলে যেত ক্যান্টনমেন্টের ভিতরে। আচ্ছা, আইএসএসবির সামনে দিয়ে। এটা অনেক সাধারণ মানুষ কিন্তু এখনো জানেন না, কারণ এটা আমি সিগন্যাল, আমার ইউনিট তো এটা, আমি চাকরি করেছি তো এখানে ঢাকায় 6 বছর, ওই লোকেশনটাতে আমার সিগন্যাল, আমাদের ব্রিগেডটাই ছিল হলো সিগন্যাল গেট, নাম শুনেছেন? জি জি। সিগন্যাল গেটে যদি আরেকটু আপনি উত্তর দিকে আসেন, ওই জায়গাটাই ছিল এই লোকেশন। এইদিকে ডেইলি আমরা 2 মাইল দৌড়াতাম, 14 মাইল দৌড়াতাম এই রাস্তাটাই। আচ্ছা, বুঝছেন? আপনাকে এই রাস্তা দিয়ে তখন তারা করলো কি, যখন প্রথম আমার গাড়ি স্টপ, সামনে একটা মাইক্রোবাস দিল, পিছনে একটা মাইক্রোবাস দিল, দিয়ে একজনকে আমি নক করে বললো যে জানলা খোলেন। কেন? বলে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমার খুব ভালো কথা। আমার কিন্তু তখন আশা ছিল যে সামনে পুলিশ বক্স আছে, ওখানে যে আপনার র্যাব আছে, হেল্প পাবো, আর্ম পুলিশ ব্যাটালিয়ন। বাট একটা রাষ্ট্র যখন আপনার বিরুদ্ধে চলে যায় না, আপনার ক্ষমতা, আপনি একটা পিপিলিকাও না, এত পাওয়ারফুল এরা। নোবডি ইজ দেয়ার টু হেল্প ইউ, নো ওয়ান। আপনার আপন ভাই বোন আপনাকে সাহায্য করবে, এবং সবাই তারা দেখছে চোখের সামনে, সবাই চোখের সামনে দেখছে। এবং কয়েকদিন আগেই আমি একটা ওইখানে একজন লোককে একইভাবে মেরেছে, এবং সেইটাই আমি আপলোড করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর না পারলো তখন তারা যাই হোক ধস্তাধস্তি হলো, মারামারি হলো, পিস্তল দিয়ে করলো আমাকে। আমি যে চাচ্ছিলাম ওদেরকে মেরে কোনো রকম যদি একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট হয়, পারি নাই। ভীষণ মার খেলাম ওখানে আমি। রাস্তার মধ্যে আপনাকে মারছে, রাস্তার মধ্যে পেয়ে লাথি টাথি ঘুষি, 5 জন মিলে, সব হ্যান্ডগান, সবার কাছে পিস্টল। মানে সিভিলে ছিল সবাই সিভিল ড্রেস। আমি চিনি এখনো যারা দেখলো সবগুলো চিনবো। আচ্ছা, বিকজ যে আপনাকে ওইটা করে আপনার মেমোরিতে কোনোদিন যাবে না। এবং তাই সেই লোকটা আমাকে যখন সে চলে যায় পোস্টিং হয়ে বাইরে, অনেকবার মাফ চায়। এগুলো ম্যাক্সিমাম কিন্তু ডিজিএফআইয়ের 60 to 70% কিন্তু এমপ্লয়মেন্ট হয় সিভিলিয়ান। আপনাদের যেরকম গ্রাম আনসার একটা বাহিনী আছে, আনসার বাহিনী, আর্মিতে একটা বাহিনী আছে, নাম হলো এমওডিসি, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। মিনিস্ট্রি অফ ডিফেন্সের যত রকম আছে ওটা ওরা গার্ড দেয়।
ট্রেনিং বাই আর্মড যারা ইউনিফর্ম পরা, এখন দেখবেন ক্যামফ্লজ ড্রেস দিয়েছে, দেয়ার অল আর্মড। ওরা ওই ডিউটি করে আর কি, আগে এয়ারফোর্স থাকতাম তো বেশি, ওরাই কিন্তু বেশি আপনাদেরকে ওরা ইউজ করতো। কারণ আমি দেখেছি নিজের চোখে যে ওরা একসাথে দৌড়াচ্ছে 14 মাইল, এবং সাথে করে 50% হলো MODC, 50% DGFI ইউনিফর্ম পরে দৌড়াচ্ছে ওরা। তাহলে এটা কি এই সবাই সহই ছিল, মানে বাহিনীর ওরাই তো একটি বাহিনী না? নেয় ওরা, সামনে থাকে একজন অফিসার, আচ্ছা, ক্যাপ্টেন কিংবা মেজর র্যাঙ্কের থাকবে, আর পিছনে থাকবে ওরা 7-8 জন। গাড়ি তো একটা আসে না, ইটস এ হোল প্যাকেজ। একজন থাকবে বাসা যাবে, একজন বাসার সামনে থাকবে, একজন রাস্তায় অবজারভেশনে থাকবে। স্ক্রিপ্ট আগে থেকেই করা থাকে। ও দে আর ভেরি ওয়েল অর্গানাইজড। তারপর আপনাকে তারা রাস্তায় ফেলে মেরে টেরে আমাকে মাইক্রোবাসের ভিতরে ঢুকিয়ে দিল। আই ওয়াজ ব্লিডিং থ্রু আউট। ঢুকাতেই তারা প্রথমে করলো কি আমার চশমা টশমা ঘড়ি টড়ি সব ছিনে নিল। আমি তো দেখো গামছা পাড়ি ডাকি, প্রথমে গামছা দিয়ে আমার চোখটা বাঁধলো খুব টাইট করে, সেকেন্ড আমার হাত বাঁধলো, পিছনে নিয়ে হাতটা বাঁধলো, পাটা বাঁধলো, কোমর বাঁধলো, তারপরে মুখটা বাঁধতে চেষ্টা করলো। আমি মুখটা বাঁধতে দিই নি, ইচ্ছা করে আমি মানে একটু করে একটু চোখে নিচে একটু, গামছা তো একটু ফাঁক রেখেছি যেন দেখা যায়। আচ্ছা, সো উঠেই আমার পাটা বাইরে ছিল, আমি ইচ্ছা করে বাইরে রাখছিলাম যেন দরজার গেটটা লাগাতে না পারে, বলে পা সুদ্ধা ভেঙে ফেল। এত সিরিয়াস ছিল ওরা, মানে পা ভেঙে গেলে যায় কিচ্ছু আসে না, মরে গেলে কি যায় আসে না, এটা হচ্ছে আমার ম্যাটার। আমি পরে বলবো আপনাকে। সো গাড়িতে উঠে বললো, SI জাহিদ 300 ফিট দিকে যাও। 300 ফিট কিন্তু রাস্তার ওই দিকে ইউটার্ন করে, ওই তখন মনে আছে একটা রাউন্ড ওভার ছিল, ওই রাউন্ড ওভার হয়ে তারা এসে বাঁ দিকে নিলে 300 ফিট। আপনার মনে তখন কি ধারণা হচ্ছে যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বা কি কারণে ছিলেন কিনা? আমরা আপনার কারা যখন পরিচয় দেয়নি তখন আমি বুঝে গেলাম যে ও নেমেই, আপনার নাম কি মারুফ জামান? বললাম জি, চলেন। হু আর ইউ? মারামারি শুরু হয়ে গেল। মার তো আর কোনো, আই এম এ 60+ পার্সন, আর এরা হলো 20-30 ইয়ার্স ওল্ড। এদের সাথে কি আমি পারবো? ফিট কমান্ডোস টাইপ এদের সাথে। এদের টিম আছে কিন্তু, একটা হলো অ্যাবডাকশন টিম, টর্চার টিম, মনিটরিং টিম, সার্ভেলেন্স টিম। এ কিন্তু একটা ভাগে না, সার্ভেলেন্স টিম এগুলো ঢাকা ডিট্যাচমেন্ট, একটা DGFI একটা, মানে DGFIটা আপনি অনেকগুলো ডিট্যাচমেন্ট থাকে। আচ্ছা, কাউন্টার ইন্টেলিজেন্স ডিটাচমেন্ট, কাউন্টার, ওভাবেই তাদেরকে ঢেলে সাজানো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা, প্রত্যেকটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা আছে, এন্ড ইজ জেনুইন, এটা ফিট। আচ্ছা, আয়নাঘর বলতে কোনো কিছু নাই কিন্তু, ইটস জয়েন্ট ইন্টারোগেশন সেল, ইট ইজ অথরাইজড। বাট এটাকেই হচ্ছে সরকার ব্যবহার করেছিল আসলে। হ্যাঁ, এটা অথরাইজড, কিন্তু তারটার মধ্যে UN এর মধ্যে সার্টেন স্পেসিফিকেশন আছে যে এই রুমের সাইজ হবে, এই উইন্ডো আসবে, এই লাইট আসবে, এইভাবে করে তাদের খাওয়া দাওয়া হবে, এদিকে মেডিকেল চেক আপ থাকবে, রেকর্ড থাকবে। এইগুলো না মানতো না, মানে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, এটা ভিন্ন খাতে তারা নিয়ে গেছিল। এটা সরকারের আসলে মূল উদ্দেশ্য ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেলটাকে আসলে আয়নাঘর যে নামকরণটা হলো। জয়েন্ট ইন্টারোগেশন সেল বেসিক্যালি ছিল পাকিস্তান আমল থেকে। আমাদের জয়েন্ট ইন্টারোগেশন সেল একটা বিল্ডিং এর মধ্যে করে এক্সটেন্ড করে নিয়েছে, তার মধ্যে লেখা আছে করোনা আইসোলেশন ইউনিট। ঢুকেই আমি বলি আপনাকে, এটা কিন্তু হাসিন খুব ভালোভাবে এটা ডিসক্রিপশন দিয়েছে, কর্নেল হাসিন। হ্যাঁ, খুব সুন্দরভাবে ডিসক্রিপশন দিয়ে, স্টেশন হেডকোয়ার্টার, লগ এরিয়া, তার সামনে গেলে DGFI, 14 তলা বিল্ডিং, ওই কচুকাতের ওই পাশে পিছনে হলো এই আপনার সোকল্ড আয়নাঘর। এর তার আগে নাম ছিল ব্ল্যাক হোল। কিন্তু এটা ফ্যাসিস্ট সরকার যেভাবে ব্যবহার করেছে অতীতে, এইভাবে তো ব্যবহার করার নিয়ম কেউ করে নাই। না, DGFI এর কি টার্মস অফ রেফারেন্সে আমাদের উপরে, সিভিলিয়ানসের উপরে? নো, ইটস নট ফর আস, ইটস ফর ট্রান্স বর্ডার অপারেশনস, এনিমি অফ দ্য স্টেট, বিদেশি শক্তি। আচ্ছা, ওদেরকে NSI সেম, ইট ইজ নট ডাইরেক্টেড টুয়ার্ডস আস। হ্যাঁ, সিডেশন চলতে পারেন। এখন যদি আমি তারা বলেছিল তুমি অ্যান্টি স্টেট, এক পয়েন্টে আমি যে মনে করেছি, আমি একবার অ্যান্টি স্টেট না, আমি অ্যান্টি গভর্নমেন্ট বলতে পারেন, বাট নট অ্যান্টি স্টেট। বলছি ইউ ফল আন্ডার দ্য রেড ক্রস। গভর্নমেন্টই তো তখন আসলে স্টেট, যেটা যে ছিল অবস্থাটা, তখন তো গভর্নমেন্টই স্টেট ছিল। বাট টু মি ইট ওয়াজ টু ডিফারেন্ট। আই এম স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। স্টেট অ্যান্ড গভর্নমেন্ট আর টু সেপারেট এন্টিটিস। সেপারেট, রাইট। ঠিক আছে। সো আমি তো আই ওয়াজ গোয়িং টুয়ার্ডস দ্য রুলস, রুল বেসড। ওখান থেকে আপনাকে মাইক্রোতে উঠিয়ে তারা কোথায় নিয়ে গেল? উঠিয়ে তারা
যখন করলো কি আমি দেখলাম গাড়িটা বাঁ দিকে টার্ন নিল, আমার তো বাঁ দিকে টার্ন নিল কেন, এটা টার্ন নিয়ে আবার বাঁ দিকে টার্ন নিল, মানে ওই যে ভিভিআইপির সামনে যে ছোট্ট রোডটা আছে ওইদিকে আমি দেখতে পেলাম কালো গ্লাস, এত মোটা থিক কালো গ্লাস, আর গাড়ির ইয়েগুলো, গাড়িটা এমনভাবে তারা মানে ইয়ে করে মডিফাই করে, থিক করে, একটা সাউন্ডও আসে না বাইরে থেকে, ঝুম সাউন্ড প্রুফ পুরো গাড়ি, সাউন্ড প্রুফ গাড়িটা। আচ্ছা, কিন্তু যদি মেরে ফেলে আপনাকে সাউন্ড বাইরে যাবে না, আপনার গাড়ির কোনো হর্ন আমি, অর্থাৎ আপনি চিৎকার চেঁচামেচি করলেও বাইরে কেউ শুনতে পাবে না, কোনো লাভ নাই। নেমে ঢুকেই তা এসে আমার টেলিফোনটা স্ট্রিপ অফ করে ফেললো, তারা আমার যত ঘড়ি টড়ি যত রকম ইয়ে ছিল ওয়ালেট টলেট যা আছে সব কিছু নিয়ে গেল। নিয়ে গিয়ে যখন ওইদিকে আমাকে রোডটা ঢুকালো, আমি এয়ারপোর্টের ল্যান্ডিং লাইটসগুলো দেখা যান ছোটো 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 মাটিতে, দূর থেকে আমি ল্যান্ডিং লাইট দেখছিলাম। বলছেন দেখো ভাই, মনে মনে বলি তুমি তো কোথায় নিচ্ছ আমি বুঝতে পারছি আমাকে। তো ঠিকই ওইখানে নিয়ে গেল, ওই যে ওখানে একটা এয়ারফোর্সের চেক পয়েন্ট আছে, ওই এখন দেখবেন ওখানে একটা ফুগা এয়ারক্রাফট গেট কিপার বলে ওইটাকে রেখেছে ওরা, ওই গেট ওখানে তাদের দাঁড়া করলো, তারা জ্ঞান অফিসের নামলো, নেমে গিয়ে কিছু পরে সার্চ সেলুট দিল, বুঝলাম যে তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেছে। ঢুকে তারা ওই সিগন্যাল গেট দিয়ে নিয়ে, রাত তখন বাজে হয়তো, তার আগে আমাকে আরো মারামারি হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। মানে আপনাকে ওই নিয়ে যেতে যেতেও টর্চার করেছে তারা? না, তারপর এখানে সেলে নিল, আমাকে সেডেটিভ দিল, গ্যাস দিল, তারপর ইন্টারোগেশন হলো, মারলো, আমার ফ্রেন্ডই মারলো আমাকে, যার সাথে চাকরি করেছি। টর্চারটা কেমন ছিল এটা যদি একটু সংক্ষেপে বর্ণনা দেন। ডিজিএফআই টর্চার করে 3-4 রকম। ওয়ান ইজ ফিজিক্যাল, আপনাকে, আচ্ছা ওই ব্লকটা যেটা আপনি আগে বুঝিয়ে নেই, যে ব্লকটাতে আপনাদেরকে রাখে, সেখানে প্রথম ছিল 10টা রুম। আচ্ছা, ব্রিটিশ পাকিস্তান আমলের, ভেরি হাই সিলিং, একটা সিলিং ফ্যান থাকে, মানে একটু বাইরে থেকে, মানে একদম কমপ্লিটলি লেটস সে একটা, ইট ইজ নট এ কন্টেইনার। বাকি যেটা রিমান্ড ব্লক ছিল ওটা কন্টেইনারের মতো, যেখানে হাসিন সাহেব ছিলেন, মানে একেবারেই কন্টেইনার, একদম কন্টেইনার, জাস্ট 4টা এক্সস্ট ফ্যান, আচ্ছা, সিমেন্ট কন্টেইনার কি। খালি বাইরে দেখলে, উপর থেকে আপনি দরজা যখন খুলবে দেখবেন ওয়াল, পিছনে দেখবেন ওয়াল, সবখানে এরা সবখানে ওয়ালের ভিতরে, ধরেন এটা পুরো বক্স ওয়াল, তার ভিতরে এই সেলগুলা। আচ্ছা, সো আপনার কোনো আওয়াজই বাইরে যাবে না, কোনো আওয়াজই ভিতরে আসবে না। কিন্তু সেকেন্ড ব্লক যেটা ছিল, এটাকে আমি নাম দিয়েছি রিমান্ড ব্লক, যেটা নতুন করেছে, শুনেছে এটা জেনারেল আকবর কিংবা সিগন্যাল একজন জেনারেল ছিলেন, সে উনি এখনও বোধহয় অ্যারেস্ট হন নেই, ওদের নামও তো মনে নেই, এত জুনিয়র এরা, উনি যে কোনো ওই পিরিয়ডে এই বিল্ডিংটা বানানো হয়, নতুন বিল্ডিং, এর নাম ছিল নতুন বিল্ডিং, কিন্তু এটা রিমান্ড ব্লক। এটা কিন্তু গ্রেড 2 টর্চার 24/7। ওখানে কি টর্চার আপনাকে করা হয়েছে? নাম্বার 1, ওখানে নিয়ে কি টর্চার করা হয়েছে। ডিজিএফআই টর্চার ছিল নাম্বার 1 ফিজিক্যাল টর্চার, ফিজিক্যালি বিটিং ইউ আপ। তাদের 3টা ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। প্রথমে এসে একজন আমার গাড়িকে দেখে বললো যে না, এত গায়ে পানি টানি ছেড়ে দিচ্ছে, এটা থার্ড ডিগ্রি দেওয়া যাবে না, এটা প্রথম বাড়িতেই মরে যাবে। থার্ড ডিগ্রি অর্থাৎ কি এটা একদম চূড়ান্ত লেভেল টাইপের কিছু? যারা থার্ড ডিগ্রি দিয়েছে তো আমার পাশের রুমে কি যে অবস্থা এদের হয় ভাই, বিশেষ করে প্যাথের ডিম দিয়ে ঘুম পাড়ায় রাখে, তার পাশের ডিম অনলাইন সব এগ থ্রু ইউর অ্যাস, বয়লিং এগ, ওটা যদি 5 সেকেন্ড বা 1 মিনিট রাখে আপনি ভিতরে মারা যাবেন। তারপর ওয়াটার বোর্ডিং তো খুব কমন, আপনাকে জাস্ট বসে আছেন, 2-4 জনের চেয়ারটা একটু পিছন দিকে দিয়ে, মাথায় টাওয়েল দিয়ে গামলা পানি আপনাকে দিবে, নাক টাক দিয়ে আপনার পানি বন্ধ হয়ে শ্বাস নেওয়া থাকবে না, ইউ আর গা করবেন, ঠিক আছে। তারপর হলো তারপর হলো ইনজেকশন, টুথ সেরাম। আমাকে বলেছিল তোমাকে টুথ সেরাম দেবো না, থার্ড ডিগ্রি তুমি সহ্য করতে পারবো না, আমি বললাম তো টুথ সেরাম দেন, টুথ সেরাম, এটাকে ইট ইজ এ ওয়ার্ড। টুথ সেরাম দিলে হয় কি, ইউর ব্রেন, আপনার ব্রেনের পুরো নার্ভাস সিস্টেম ডিস্ট্রয় হয়ে যায়। একজন আমার পাশেই ফার্স্ট টুথ সেরাম তাকে দেওয়া হয়েছিল ডিসেম্বর 30-এ, ফার্স্ট ডোজ। হি ওয়াজ প্রবাবলি এডুকেটেড পারসন। আচ্ছা, ওখানে সেল হলো রিমান্ড ব্লকে, আমি যেটা বলি টর্চার, সেখানে হলো 10টা ব্লক, 10টা রুম। পুরোনো যে বিল্ডিংটা আছে ওখানে হলো আরও 10টা রুম, আর ভিআইপি সেল 2টা। এখানে ব্রিগেডে আজমি ছিল ভিআইপি সেল,
আর প্রত্যেকটা কনভিক্ট, আমি তো বলবো প্রত্যেকটা যে অ্যাবডাক্টি, তারা কিন্তু সেল মানে স্যার আমি টর্চারের বিষয়গুলোতে আসবো, তার আগে জানতে চাই যে আপনি যেহেতু একজন কূটনীতিক, সাবেক সেনা কর্মকর্তা, আপনি অনেক বিষয় জানেন যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না। এই যে গুমগুলো করা হতো, এই নির্যাতনগুলো করা হতো, ওখানে রাখা হচ্ছে, এটা তো একদম সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে সবাই জানতো। এটা কার বা কাদের নির্দেশে আসলে করা হতো এই কাজগুলো? আচ্ছা, এখানে আপনি আসছেন, তাহলে আবার আমার যেতে হবে যে 2017-তে শেখ হাসিনা ইন্ডিয়াতে গেছিলেন। আচ্ছা, ওখানে অনেকগুলো সিক্রেট এমওইউ সই হয়েছিল। আবার ডিজিএফআইগুলো পাঠাতো আমাকে, তারা লোক পাঠাতো আমার বাসায়, তারা এগুলোও পাঠাতো যে দেখো তো কোনটা কোনটা কী মনে হচ্ছে আপনার এই চিঠি দেখে। তার মধ্যে তো চিঠিতে অমুক সেকশনে, কারণ ফরেন অফিস থেকে তো চিঠি তো আমাদের কাজই, তার অমুক সেকশনে এই জিনিসটা ঠিক না, অ্যান্ড এই সেকশনে কীভাবে তারা পারে করতে এগুলো। একটা সেকশন ছিল যে তাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স বাংলাদেশে যে কোনো সময় ঢুকতে পারবে, উইদাউট পাসপোর্ট, আর্মড, তারা যে কাউকে ধরে নিয়ে যেতে পারবে। এটা এই ব্যবস্থাটা করেছিলই তো বিগত ফ্যাসিস্ট সরকার। আমরা এই জায়গা থেকে স্যার আসবো, তার আগে সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাওয়ার। আমরা বিরতির পরে এসে স্যার কথাগুলো জানবো। দর্শক, অনেক মূল্যবান কথা অপেক্ষা করছে আপনাদের জন্য, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফজামান। স্যার, আপনি এই যে ভারতের যে কথাটি বলছিলেন যে ফ্যাসিস্ট সরকার যে বৈধতা তাদেরকে দিয়েছিল, এটা কি আসলে আইনানুগভাবে এটা আসলে কতটা বৈধ যে পার্শ্ববর্তী দেশের কেউ আর্মস সহ যে কোনো সময় আমাদের দেশে প্রবেশ করছে, এটা আসলে আইনগতভাবে কতটা বৈধ এই বিষয়টা? গ্লোবাল ওয়ার অফ টেররে যখন আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিজ ইরাককে বম্বিং করে টু দ্য স্টোন এজে নিয়ে গেল, গোয়ান্তানামো বে করলো, জি, ওটা কতটা বৈধ ছিল? সিমিলারলি এটা তো বৈধ। কোনো কিছুই, এগুলো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অধিকার, ইউএন চার্টারে একদম ক্লিয়ারলি ডিফাইন্ড আছে, কিন্তু কে মানছে এটাকে? তারপর আরেকটা ট্রিটি তারা করেছিল বিটুইন ডিজিএফআই, which was our secret service and their secret service, on how to abduct and how to dispose of the body in যখন আপনি মারা যাবেন, জি, এবং আপনাকে কীভাবে এমনভাবে অ্যাবডাক্ট করবে কেউ বুঝবেও না, আপনার বডিটাকে ডিসপোজ করে দেবে। কীভাবে করবে? ঢাকার চতুর্পাশে ইটভাটা আছে, আমাকে বলেছিল, ওই যে আমার দেখছেন আর দাঁত নিয়ে গেলে ক্যান্সার হয়ে গেছে আমার, তো আমি বলেছিলাম আমাকে ডাক্তার, তো আমি তো মারা যাচ্ছি, তো মরলে তো ভালো, আমাদের আর কষ্ট করে মারতে হবে না, আর ইটভাটাই দিয়ে দিব, আর জীবনে খুঁজে পাবো। ওখানে যাদেরকে মেরে ফেলা হতো বা যারা মারা যেত তাদেরকে কি মানে সমাধি করা হতো না কোনো ধরনের? সমাধি, শোন, ওখানে তারা বলতো এখান থেকে যারা ঢুকে তারা কখনো ফিরে বের হবে না, একমাত্র ফিরে বের হবে। এগুলো তো আমি স্কিপ করে চলে গেছি আসলে। প্রথম রাতেই তো এগুলো আমাকে মারটার দিয়ে তো খুব মেরেছিল এবং বলেছিল যে কি কি সামনে তোমার কি কি হবে, হয়তো পরে কোন সুযোগ পেলে বলবো। জি, তো ওদের যে ইয়েটা ছিল যে ভিতর যে একবার আসবে সে কখনো বেরোতে পারবে না। মানে আশেপাশে যখন টর্চার সেল, রিমান্ড সেলের লাস্ট রুম ছিল আমার 5টা সেল, তো তারপরেই ছিল আর কি ওয়াল, ওইখানে বিরাট বিরাট ইন্ডাস্ট্রিয়াল ফ্যান ছিল। ওইখানে একজনকে তারা ট্রুথ সেরাম, যেটা বলছিলাম, প্রথম 13 তারিখ দিয়েছিল, সেকেন্ড ডোজ দিয়েছিল 30শে জানুয়ারি, সেই রাতে সে মারা যায়। আর সেই রাতে গুলির শব্দ শুনি আমরা, সিঙ্গেল ফায়ার। এইগুলো যখন করে সবগুলো কিন্তু অফিসাররা আসে, কোনো কিন্তু স্টাফ থাকে না। All everything is in English. সবাই বাঙালি অফিসারই ছিল? সব বাঙালি অফিসার। Who is there? Sir, we just waiting. Just wait. Let me go and find out. বাইরে SUV বুম বুম করছে, মানে V6, huge powerful engine. I can hear the sound. একজন বলছে ইটভাটায় যে বললেন, ইটভাটায় কি মানে নিয়ে তাদেরকে ফেলে দেয়া হতো এভাবে? আচ্ছা, ইটভাটায় কিন্তু যখন ইট পুরনো হয়, জি, এরকম দরজা থাকে একটা, এর ভিতরে যদি আপনাকে বডি দিয়ে দেয়, ওই বডি শুধু ছাইও পাবেন না আপনি। তারপর ঢাকার চতুর্দিকে, ঢাকা ইজ কল এ বোল, ঢাকা বোল, ঢাকা চতুর্দিকে কিন্তু নদী, জি, বুড়িগঙ্গা, তুরাগ বলেন, যতগুলো বলেন, শীতলক্ষা বলেন, সবগুলো কিন্তু নদী। আপনি গত বছর তার আগের বছর হয়তো শুনবেন, গত বছর না, যে আওয়ামী লীগের সময় দেখবেন যে প্রচুর সাকার ফিশ এইসব জায়গায় টনে টনে
জি জি, বুড়িগঙ্গায় আমরা এটা গণমাধ্যমে এসেছিল। সাকার ফিশ খায় কি? গার্বেজ। হঠাৎ করে তারা এইটাতে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটা ফিজিক্যালি একটা ভেরিফিকেশন করেন যে এখন কি সেই সাকার ফিশগুলো আছে না নাই। যদি না থাকে তাহলে ইটস এভিডেন্ট দ্যাট ডিউরিং দোজ পিরিয়ড এতই সাকার ফিশ আসতো, টনে টনে, খালি জাল মারলেই টনে টনে সাকার ফিশ আসতো। তারা খেত কি? অ্যান্ড জেনারেল আপনার কি জানেন, এটা তো একজন জেনারেল from 2009 to 2016, জেনারেল জিয়া, উনি তো নাকি 1050 জনকে গুলি করে মেরেছেন মাথার মধ্যে। ওই যে বুড়িগঙ্গা নিবার, তুরাগ নিবার, সুন্দরবনের ভিতরে একটা এই মাছের খাদ্য হিসেবে তাহলে তাদেরকে ফেলে দেওয়া হতো এখানে। হ্যাঁ, পেট ছিঁড়ে ওই 7 খুন মনে আছে আপনার? জি জি, 7 খুন মানে অ্যামেচার ছিল, ওটা তো আমি বুঝে নাই। 7 খুন আসলে পেটের নাড়ি বুড়ি বের করে সিমেন্টটা দিয়ে সিমেন্টটাকে সলিডিফাই করতে হয়, মানে সিমেন্টটা যেন বালি না থাকে, যেন কংক্রিট হয়ে যায়, তখনই তো আপনি ডুবে গেলেন, আর তো উঠবেন না। কথাটা আমি বুঝাতে পারছি? আমি বুঝতে পেরেছি স্যার। আপনি ধরেন বালু যদি আপনি শুধু রাখেন পেটের ভিতরে, জি, যদি সোক না করেন তাহলে তো এটা হেভি হবে না, ডুববে না, বেশি আসবে আবার। সো যদি সিমেন্টটাকে, বালু তো কত মোটর চলে যেতে পারে, কিন্তু সিমেন্ট যদি একবার সলিডিফাই হয়, এটা তো পাথরের মতো হয়ে যায়, বডিতে আসবে না। রাইট। কিন্তু স্যার এই যে বিগত ফ্যাসিস্টের সময়ে যে আমরা এই যে এত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী এই যে এত অপরাধ, এই যে কাজগুলো বা যে বর্ণনাগুলো আপনি দিচ্ছিলেন, পৃথিবীর কোনো দেশে কি আসলে এত নৃশংসভাবে কি আসলে জনগণকে এভাবে মারা হয় কিনা? আপনি যেহেতু একজন কূটনীতিক ছিলেন। আচ্ছা, আমাদের নিকটবর্তী আমি বলবো এক্সাম্পল ইজ কাশ্মীর। কাশ্মীরটাকে গুলি করে মেরেছে কম, তারা ম্যাক্সিমাম প্যালেট দিয়ে চোখ কানা করে দিত। সেই তো ভারতেরই অংশ। জি। ত্রিপুরা উপরে উলফা যত রকম আছে, রেড বেল্ট, নকশালাইট সিস্টেম, ওদেরকেও ওরা ওইভাবেই মারে। অর্থাৎ এটার মূল উদ্দেশ্য ছিল আসলে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করা। ফেয়ার অ্যান্ড টেরার। আপনাকে শুনেন, আমাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তো না, আমাকে মেরে ফেললে কি যায় আসতো, কিন্তু বাট সিভিল ব্যুরোক্রেসিতে, মিলিটারি ব্যুরোক্রেসিতে যদি বলে যে একজন সচিব, একজন অ্যাম্বাসেডারকে ধরে নিয়ে গেছে, দ্যাট মিনস ফরেন অফিসের সবাই কেউ মুখ খোলার সাহস পেত না, দেশে বিদেশে। এদিকে আর্মিতেও একজন রিটায়ার্ড আর্মি অফিসার নিয়ে গেছে, হাসিনকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে। স্যার আমি আপনার জায়গাটাতে আবার আসতে চাই। আমাকে নিয়ে গেছে, দ্যাট মিনস কোন লেভেলে তারা যেতে পারে। তো তোমরা তো কিছুই না, ব্রিগেডিয়ার জেনারেল, তোমরা তো কর্নেল, তোমরা তো কিছুই না। আপনাকে এই যে স্যার নিয়ে গেল ওখানে, আপনি নির্যাতনের কথা ইতিমধ্যে কিছু বলেছেন, খুব নির্মম নির্যাতন করা হতো সেখানে। আপনাকে এই যে দীর্ঘ 15 মাসেরও বেশি সময় তারা ওখানে আটকে রাখলো, নির্যাতন চালালো, এরপর আপনাকে আবার তারা ছেড়ে দিল। তো আপনাকে মেরে না ফেলে যে আপনাকে ছেড়ে দিল, এর পেছনে কারণ কি বলে আপনার মনে হয়? আচ্ছা, এর পিছনের কারণ এবং সেই ছাড়া পাওয়ার বিষয়টিও জানতে চাই, ঘটনাটিও একটু সংক্ষেপে। এর মেইন উদ্দেশ্য হলো যে I was a very high profile figure. জি। বাংলাদেশ as a ambassador, globally I am a figure. তখন আমি যখন একসাথে ছিলাম, পরে কিন্তু আমরা একটা অ্যাসোসিয়েশন করি, তার নাম হয় VOED, ভয়েস অফ ইনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড পারসন। জি। ওখানে সমস্ত আমরা গুম যত ব্যক্তি আছে সবাইকে আমরা ডিস্ট্রিক্ট করে আমরা, ইট ওয়াজ ওপেন প্ল্যাটফর্ম, সবাইকে আমরা একত্র করে আমরা অনেক মিটিং করি, আমরা শেয়ার করি। তখন প্রথমে আমরা শেয়ার করতে যাই যে তোমার কে নিয়েছিল, কোথায় ছিল, আমরা বুঝতে পারি তখন যে প্যাটার্নটা কি, যেটা আপনার গুম সংক্রান্ত কমিশন করছে, সেটা আমরাই প্রথমে করতাম ইন্ডিভিজুয়ালি। কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার পেছনে কারণ এই যে আমাকে ছেড়ে দেওয়ার পেছনে হাই প্রোফাইল ছিল, নাম্বার 1 ইজ আমার সময় হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে নিয়ে গেছিল। জি। সো সালাউদ্দিন কাদের চৌধুরীর কিন্তু ওয়েস্টার্ন প্রেশারের, আমি বলবো প্রথমে আল্লাহ, সেকেন্ড হলো মিডিয়া, আমার লোকাল মিডিয়া কিন্তু আমার সম্বন্ধে টনকে টন নিউজ ছাপানো হয়েছে, অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়া হ্যাভ, থ্যাঙ্কস টু দেম, থ্যাঙ্কস সবচেয়ে বেশি যদি থ্যাঙ্কস হয় তাহলে এটা হবে
ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপিয়ান পার্লামেন্টের স্পেশাল রেজলিউশন পাস করে আমার এবং হুম্মাম কাদেরের বিরুদ্ধে ইয়েতে, এদেরকে যদি না ছাড়া হয় মানে অনেকটা প্রেসারে পড়ে আসলে ফ্যাসিস্ট সরকার আপনাকে ছাড়তে বাধ্য হয়। ছেড়ে দেয়, কিন্তু আমাকে তারও 4 মাস পরে ছাড়ে। এই যে যেদিন ছাড়লো আপনাকে, ওই দিনের ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলেন, এই প্রক্রিয়াটা কি ছিল? আচ্ছা ঠিক আছে। হয় কি, আমাকে যে ছাড়বে আমি কিন্তু বুঝতে পারছিলাম। কেমনে বুঝতে পারছিলাম আমি আপনাকে ক্লোজলি বলি। আমাকে যখন বাথরুমে নিয়ে যেত তখন তো সামনে কত রকম যে টর্চার, হ্যান্ডকাফ টর্চার, এগুলো বললে আপনাকে আর শেষ করতে পারবো না। কত রকম টর্চার, আমার পুরো বডিতে তো এখনো ক্রনিক ডিজিজ, কানে শুনি না আমি। সো মেনে ওই যে সাউন্ড দিয়ে 4টা ফ্যান চালাতে একসাথে, মানে ব্রেইন পুরো ড্যাটল করে। এগুলো অনেক স্টোরি, এগুলো অনেক মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। টর্চারের যে আপনাকে এই জায়গায় বসে যে কত রকম টর্চার করা যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, বুঝছেন? মানে এরা মানুষ না, এরা হলো মার্সেনারিজ। টাকা দিবেন, ঘুষ দিবেন, বেগমপাড়ায় বাড়ি কিনবে। আপনি তার বেস্ট ফ্রেন্ডকে, আমি বললাম তো আমাকে যে টর্চার করেছে সে আমার কলিগ, আমরা একসাথে চাকরি করেছি থাইল্যান্ডে। সেই নামটা কি আপনি? কর্নেল হানিফ ইকবাল, ডিজিএফআইতে ছিল। রিটায়ারমেন্টের পরে সিএসডিতে সে জেল ম্যানেজার ছিল। আপনি এই যে সম্প্রতি আমরা দেখলাম যে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন, মামলাও দায়ের করেছেন। আপনি মামলা দায়ের করেছেন মূলত আসলে কাদের বিরুদ্ধে বা কার বিরুদ্ধে? শেখ হাসিনা, জি, আরেক শেখ হাসিনার বোনের তারেক সিদ্দিকী, জি, against the DGs the time, the director of counter-terrorism, director of terrorism, anti-terrorism, director of cyber security, director of signals intelligence। শেখ হাসিনা থেকে শুরু করে তার সাথের যারা ছিল, ওই পিরিয়ডে যারা ছিল, যাদের নাম জানি, তাদের নাম দিয়েছি, তাদের নাম জানি না, ওই পিরিয়ডে যারা ছিল তারা। আচ্ছা, সো আমি ওদেরকে, আচ্ছা তার আগে বলি, আমি এই স্যার ওই জায়গাটাতে ছিলাম যে আপনাকে ছাড়া হলো কিভাবে, সেই প্রক্রিয়াটা। জি, সেদিন বিকালে তখন আমি করতাম কি, আমাকে বাথরুম নিয়ে যেত, আমার একটাই কাজ থাকতো, কারণ ওদের করার তো কিছু নাই। একটা মানুষকে সলিটারি কনফাইনমেন্ট কিন্তু পানিশমেন্ট একমাত্র। আমরা ওই যে জিয়ে বলেছে না, কি নাম জানি, ব্যারিস্টার আরমান, যে পিঁপড়ার সাথে কথা বলতাম, আমিও বলতাম পিঁপড়া। আমি যেন আমাকে যে খাওয়া দাওয়া হতো, নাস্তা আমি রেখে দিতাম, কারণ আমার যে রক্ত বেরোতো ওই রক্তগুলো তারা খুব পছন্দ করতো, পিঁপড়াগুলো। তো ওদের সাথে কথা বলতো আমি, কারণ কেউ তো কথা বলতো না আমাদের সাথে। বাইরের সামাজিকভাবে ভিতরে তো প্রশ্নই ওঠে না, এবং কেউ একা আসতো না, 2জন আসতো, একজনের হাতে টাইপ রেকর্ডার, যে আরেকজন কি বলে দেয়। কিন্তু তার মধ্যে অনেক খবর আমি নিয়েছি। আচ্ছা, মানে সবসময় 2জন আসে না, ফাঁকিবাজি করে। একজন আসতো, কেউ একটা ছিল সিলেটি, একটা ছিল কেউ নোয়াখালীলা, কেউ বরিশাল্লা। তো আস্তে আস্তে করে তারা তো ছাড়ার দিন কি আপনি বুঝতে পেরেছিলেন যে আপনাকে তার আগে ছাড়ার এক্স্যাক্টলি সেদিন ছাড়বে যে বুঝতে পারিনি, তার আগে যে ছাড়বে আমাকে সেটা আমি বুঝতে পেরেছি। কারণ আমাকে একজন গার্ড, মানে এমওডিসির গার্ড এসে বলেছিল, স্যার শুনছিলাম তো, ওখানে কিন্তু সবাই বড় ভাই ছোট ভাই, কিন্তু কোনো র্যাঙ্ক নাই। স্যার বড় ভাইরা শুনছিলাম নাকি আপনাকে ছেড়ে দেবে খুব শিগগির। ছাড়ে নাই স্যার আপনাকে এখনো? স্যার তো বলে নাই আপনাকে এখনো ছাড়ে নাই, কোনো স্যারটার বলতো না কাউকে আমাদের, না বলছে আপনাকে কিন্তু ছেড়ে দিবে। তারপরে আরেকটা ক্লু ছিল, হলো যে এই যে চা দিচ্ছেন না আপনি আমাকে, যে আমি কিন্তু ডেইলি আমাকে 4বার বাথরুমে নিত। সো আর বাকি যতবার কিছু একটা হতো, কখনো কেউ আসতো না। যদি হতো নিজের একটা ছেঁড়া লুঙ্গি থাকতো, ওইটা দিয়ে সাফ করে। আপনি এগুলো বললাম তো অবর্ণনীয়, এই কথাগুলো আমরা এগুলো বর্ণনা করা যায় না। যে আপনার মতো যারা আরো ছিলেন এই গুমের শিকার, আমি তো লাকি। জি, আপনি লাকিলি ফিরে এসেছেন, আপনার মতো যারা অনেকেই এসেছেন, কিন্তু যারা আসেননি তাদের অবস্থা নিশ্চয়ই আসলে আপনি যেমনটি বলছিলেন, গুম কমিশন আমাদের 1900 জন, জি 1900 ইটস প্রবাবলি ফিউ হান্ড্রেড, 10,000 15,000। আপনি যদি জাস্ট অ্যাক্রস দ্য বর্ডারে যান, খেমার রোজ, পলপট, যে দেখবেন কত লাখ মারা গেছে। ভিয়েতনামে যান, আমি যেখানে ছিলাম। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার কাছ থেকে জানবার আরো অনেক কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে সেই কথাগুলো জানা হচ্ছে না। একদম সংক্ষেপে যদি এক লাইনে একটু বলেন যে এই যে আপনারা মামলা করেছেন, এই বিচার প্রক্রিয়াটা আসলে ঠিক কত দূর, বা বিচার আসলে এই জাতিকে আশার আলো দেখবে কিনা?
একটু সংক্ষেপে যদি দেখেন, বলেন একটু। এইটা স্বাধীনের পর থেকে আমরা অনেক ড্রিম দেখেছি, অনেক প্রমিস দেখেছি পলিটিশিয়ানদের, কিন্তু তাজুল সাহেব যে বা নাবিলা চৌধুরী বা সেই গ্রুপ গুম Chief কমিশন, prosecution এরা কিন্তু খুব জি। সিরিয়াস, ভেরি গুড টিম, হার্ড ওয়ার্কিং টিম, বাট ঢাল নাই, তলবার নাই, নিধিরাম সরকার, পয়সা নাই, ইউএন থেকে পয়সা নেই, ঠিক আছে? আচ্ছা। দিস ইজ সিচুয়েশন। হয়তো তাজুল ইসলাম সাহেবের খুব ইন্টারেস্ট আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এতদিন সেই ধরে সহযোগিতাটা হয়তো বা এতদিন ধরে একটা পাচ্ছেন না ট্রাইব্যুনাল বা তারা। দুইটা ট্রাইব্যুনাল কেন? প্রত্যেকটা 7টা ডিভিশনে 14টা 20টা ট্রাইব্যুনাল করে এদেরকে সামারি করতে পারেন না কেন? আপনারা কেন করলেন না এখনো তো করছেন না। সেটা স্যার আসলে আমরা প্রত্যাশা করি যে হয়তোবা জাতি বিচার আমরাও দেখবে, করি। সেই আশাই হয়তোবা জাতি রয়েছে। স্যার, আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ অশেষ জানাচ্ছি। ধন্যবাদ। আর যদি কখনো লাগে বলবেন, আরো আপনাকে অনেক বলতে পারবো আপনার আমি। কাছ থেকে জানার অনেক কিছুই আছে স্যার, আমরা অবশ্যই চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, শেষ করার আগে বলি বলি, আমাদের উইটনেস এন্ড ভিকটিম প্রোটেকশন, যে আমি কথাগুলো বললাম, জি, এই যে বাইরে আমি যাব, আমি বিশেষ করে একা তো ট্রাভেল করতে পারি না, বিকজ অফ মানে এই ঝুঁকিটা আসলে এখনো রয়ে গেছে। তারা। অনেকটাই। আমার মেইন প্রবলেমটা ছিল, আমি শেষ করার আগে আপনাকে জি। বলি, যে আমাকে যে ডিসেম্বরে, মানে ওরা মার্চ মাসে ছেড়েছিল, কিন্তু 2019-এ আমি কেস করেছিল, এটা 2025-এ। জি, এত বছর করলাম না কেন আমি? কারণ তারা আমাকে একটাই ওয়ার্নিং দিয়ে দিয়েছিল ছাড়ার আগে, একটা কথা বলবা তোমার মেয়েকে, আমাকে দেখাতো, আবার ছুরিটাই দিকে ঢুকাবো, ঢুকে টান দিয়ে উপরে আনবো, উপরে এনে একটু চালায় দিব আর কি। তো আমি তো আর্মি, মানে কিংবা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেলে একটা আয়রন রড দিয়ে মাথার পিছিয়ে এমনভাবে বাড়ি দিব, সেকেন্ডে সে থাকবে না। কিংবা সে যখন ইউনিভার্সিটি যায় ব্র্যাকে, ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে শেষ করে দিব। সো আপনি আমরা বলেন, আপনি বুঝতে পারছি স্যার আসলে is the কি অবস্থার situation? মধ্যে দিয়ে গেছে আমাদের এই জি। দেশ। আমরা আমার হয়তোবা- ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে জি। কথা বলতো না। আমরা ছিলাম অছুত। এই 5ই জানুয়ারির পরে, জি, 5ই অগস্টের পরে স্বাধীনতা কিন্তু এই এক মাসে আসে নাই। স্বাধীনতা আসছে আমরা 2009 থেকে আমরা যুদ্ধ করে আসছি, হাজার হাজার এবং লোক সেটার ফল মারা কিছুটা গেছে। হলেও জাতি পেয়েছে। আমরা স্যার অবশ্যই চেষ্টা করব অন্য একটা দিন আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই। এবং আরো কিছু মূল্যবান কথা আপনার থেকে জানার জন্য। আমি যতটুকু পারি আজকের মতো আপনাদের- স্যার আমরা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আবারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দর্শকদের জি। সালাম, আসসালামু আলাইকুম। মিথ্যা সত্যের মতো আলো ছড়ায় না, মিথ্যা সবসময় অন্ধকারাচ্ছন্ন করে রাখে, কিন্তু তারপরেও সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না। আপনারা দেখেছেন যে বিগত সময়ে মানুষ কি অবস্থার মধ্যে দিয়ে পার করেছে তাদের জীবন, কি ভীতি নিয়ে তারা প্রতিটা মুহূর্ত তাদের জীবনকে পাড়ি দিয়েছেন, সেটা আপনারাই বিচার করুন। আমরা আজকের মতো এই পর্বটা এখানে শেষ করছি, তবে এই পর্ব এবং এই কথাগুলো, এই ধারাবাহিকতাগুলো আমাদের চলবে। আমরা জানতে চাই, জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে ধর্মবর্ণ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।